আলাইকুম। আজকে আমরা শুরু করব প্রিন্সিপাল অফ গ্যাস এক্সচেঞ্জ চ্যাপ্টারের পার্ট 4। শুরু করব ডিফিউজিং ক্যাপাসিটি অফ রেসপিরেটরি মেমব্রেন দিয়ে। এর আগে আমরা ডিফিউজিং ক্যাপাসিটি সম্পর্কে পড়েছিলাম। কোনো একটা গ্যাসের ডিফিউজিং ক্যাপাসিটি ইজ ইকুয়াল টু সলিবিলিটি বাই রুট ওভার মলিকিউলার ওয়েট, এবং সেই হিসেবে আমাদের কার্বন ডাইঅক্সাইডের ডিফিউজিং ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি পরিমাণে ছিল। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম সেম পার্শিয়াল প্রেশার ডিফারেন্সে অক্সিজেন যতটুকু ডিফিউজ হয়, কার্বন ডাইঅক্সাইড তার চাইতে 20 গুণ বেশি পরিমাণে ডিফিউজ হয়। এই কারণেই কিন্তু কার্বন ডাইঅক্সাইড ডিফিউশনের জন্য এত বেশি পার্শিয়াল প্রেশার ডিফারেন্সের প্রয়োজন হয় না যতটা প্রয়োজন হয় অক্সিজেনের ডিফিউশনের জন্য। এবারে আসি ডিফিউজিং ক্যাপাসিটি অফ দ্য রেসপিরেটরি মেমব্রেন সম্পর্কে, অর্থাৎ রেসপিরেটরি মেমব্রেনের ডিফিউজিং ক্যাপাসিটি ডেফিনেশনটা হবে: It is defined as the volume of a gas that will diffuse through the membrane each minute for a partial pressure difference of 1 millimeter of mercury। অর্থাৎ 1 মিলিমিটার অফ মার্কারি প্রেশার ডিফারেন্সের জন্য যে কোনো একটা গ্যাসের যতটুকু পরিমাণে রেসপিরেটরি মেমব্রেনকে ক্রস করবে সেটাকে আমরা বলবো রেসপিরেটরি মেমব্রেনের ডিফিউজিং ক্যাপাসিটি। এবং আমাদের একটা অ্যাভারেজ একটা ইয়াং অ্যাডাল্টের ক্ষেত্রে একটা রেস্টিং কন্ডিশনের ডিফিউজিং ক্যাপাসিটি ফর অক্সিজেন হচ্ছে 21 মিলিলিটার পার মিনিট পার মিলিমিটার অফ মার্কারি। অর্থাৎ 1 মিলিমিটার অফ মার্কারি প্রেশার ডিফারেন্সে আমাদের রেসপিরেটরি মেমব্রেনের মধ্য দিয়ে প্রতি মিনিটে 21 মিলিলিটার অক্সিজেন ডিফিউজ হতে পারে। অ্যান্ড আমাদের নর্মাল কোয়াইট ব্রিদিংয়ের সময় এই প্রেশার ডিফারেন্সটা থাকে 11 মিলিমিটার অফ মার্কারি। তাহলে সেই হিসাবে আমরা যদি বলি তাহলে আমাদের 11 মিলিমিটার অফ মার্কারি প্রেশার ডিফারেন্সে প্রতি মিনিটে 230 মিলিলিটার অফ অক্সিজেন ডিফিউজ করে। এখন তোমাকে যদি যে কোনো পার্শিয়াল প্রেশার ডিফারেন্স দিয়ে যদি বলে, আমরা জাস্ট 21-এর সাথে মাল্টিপ্লাই করে দিলেই কিন্তু হয়ে যাবে যে প্রতি মিনিটে এতটুকু প্রেশার ডিফারেন্সে তোমার কতটুকু অক্সিজেন রেসপিরেটরি মেমব্রেনকে পাস করতে পারে। তারপরে আসি ইনক্রিজড অক্সিজেন ডিফিউজিং ক্যাপাসিটি ডিউরিং এক্সারসাইজ। আরও একটা ব্যাপার আমাদের একটু মনে রাখতে হবে, সেটা এক্সারসাইজের সময় কিন্তু আমাদের কার্ডিয়াক আউটপুটও বেড়ে যায়। কার্ডিয়াক আউটপুট বেড়ে যাওয়া মানে কি, বেশি পরিমাণে কার্ডিয়াক আউটপুট বাড়বে। অর্থাৎ আগে 5 লিটার ছিল, তার চেয়ে বেশি পরিমাণে ব্লাড বের হবে। এখন বেশি পরিমাণে ব্লাড বের হওয়ার জন্য আমাদের কি কাজ করতে হবে? একটা হচ্ছে আমাদের হার্টবিটটাকে বাড়াই দিতে হবে। অর্থাৎ 1 মিনিট আগে 70 থেকে 72 বার হইতো, এখন 80 থেকে 90 বার হইতে হবে। বা আমাদের স্ট্রোক ভলিউমটাকে বাড়াই দিতে হবে। এটার কারণে কিন্তু আমার পালমোনারি ক্যাপিলারির মধ্যে ব্লাডটা কিন্তু কম সময় থাকবে। এতে কি ঘটনাটা ঘটতে পারতো যে যেহেতু আগে যতটুকু সময় গ্যাস ডিফিউশনের জন্য পাইতো, এখন কিন্তু এতটা সময় পাবে না গ্যাস ডিফিউশনের জন্য। বাট আমাদের অক্সিজেনের লেভেলটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলের রাখতে হবে, এবং সেটার কারণে সেই লেভেলটা বাড়ানোর জন্য তখন আমরা অক্সিজেনের ডিফিউজিং ক্যাপাসিটিটা বাড়ায় দিই, যাতে অক্সিজেন দ্রুত ডিফিউজ হতে পারে, যেহেতু আমাদের সময়টা কম। এবং এই এক্সারসাইজের সময় অক্সিজেনের ডিফিউজিং ক্যাপাসিটিটা ম্যাক্সিমাম 65 মিলিলিটার পার মিনিট পার মিলিমিটার অফ মার্কারিতে হয়ে যেতে পারে, কিন্তু আমরা সময় কম পাচ্ছি, তাই আমরা ডিফিউশনটা বাড়াই দিচ্ছি। এখন কীভাবে আমরা এই ডিফিউজিং ক্যাপাসিটিটা বাড়াচ্ছি? ওপেনিং আপ অফ মেনি প্রিভিয়াসলি ডরমেন্ট পালমোনারি ক্যাপিলারিজ। কিছু কিছু পালমোনারি ক্যাপিলারিজ যেগুলোর মধ্যে দিয়ে আগে ফ্লো ছিল না, সেগুলো ওপেন করে দেওয়া, বা এই ক্যাপিলারিগুলোর এক্সট্রা ডিলেশন করে দিচ্ছে। এক্সট্রা ডিলেশন করার মাধ্যমে কি হচ্ছে, এটার সারফেস এরিয়াটা বেড়ে যাচ্ছে। আর আমরা কি জানি, ক্রস সেকশনাল এরিয়া বা সারফেসটা যত বাড়বে ডিফিউশন তত বাড়বে। এরপরে এ বেটার ম্যাচ বিটুইন দ্য ভেন্টিলেশন অফ দ্য অ্যালভিউলাই অ্যান্ড দ্য পারফিউশন অফ দ্য অ্যালভিউলার ক্যাপিলারিজ উইথ দ্য ব্লাড। অর্থাৎ একটা ব্যালেন্স, অ্যালভিউলার ভেন্টিলেশন এবং পারফিউশন অফ দ্য অ্যালভিউলার ক্যাপিলারি ব্যালেন্সটা কীরকম? যখন আমার কার্ডিয়াক আউটপুটটা বেশি হচ্ছে, অবভিয়াসলি আমার রাইট অ্যাট্রিয়াম থেকে বেশি পরিমাণে ব্লাড যাচ্ছে আমার পালমোনারি ক্যাপিলারির মধ্যে, তার মানে আমার পারফিউশন বাড়তেছে। আমরা যেহেতু পারফিউশন বাড়াই দিচ্ছি, সেই হিসেবে আমার কিন্তু অ্যালভিউলার ভেন্টিলেশনটাও বাড়াই দিতে হবে। এই বাড়ানোর ফলে কী হবে, একটা ব্যালেন্স মেনটেন করা হবে, তার ফলে আমাদের ডিফিউজিং ক্যাপাসিটিটা কিন্তু বাড়বে। অ্যালভিউলার ভেন্টিলেশন বেশি, দ্যাট মিনস অক্সিজেন কিন্তু বেশি আসবে। এবং এই যে ব্যালেন্সটা ভেন্টিলেশনের সাথে পারফিউশনের, সেটাকে বলা হয় ভেন্টিলেশন পারফিউশন রেশিও। তারপরে আসি ডিফিউজিং ক্যাপাসিটি ফর কার্বন ডাইঅক্সাইড। আগেই বলেছি কার্বন ডাইঅক্সাইডটা অক্সিজেনের সাথে বেশি। আমরা ডিফিউজিং ক্যাপাসিটি দেখেছিলাম যে আমাদের ডিফিউশনের যে অনেকগুলো ফ্যাক্টর ছিল, পার্শিয়াল প্রেশার, দেন আমাদের সলিবিলিটি, ক্রস সেকশনাল এরিয়া, সারফেস বা ডিস্টেন্সের কথা ছিল, মলিকুলার ওয়েটের কথা ছিল। সেই হিসেবে ডিফিউজিং ক্যাপাসিটি ছিল সলিবিলিটি অ্যান্ড মলিকুলার ওয়েট। বাকি সব কিছু যদি নর্মাল থাকে, দ্যাট মিনস অক্সিজেনেরও যেটা, কার্বন ডাইঅক্সাইডেরও সেটা, বাট
কার্বন ডাইঅক্সাইডের সলিবিলিটিটা বেশি হওয়ায় সে অক্সিজেনের চাইতে বেশি পরিমাণে ডিফিউজ হয়ে থাকে এবং আমরা নর্মালি এই কার্বন ডাইঅক্সাইডের ডিফিউজিং ক্যাপাসিটিটা সেভাবে কিন্তু আমরা মেজার করতে পারি না, বিকজ কার্বন ডাইঅক্সাইডটা খুব দ্রুত ডিফিউজ হয়ে যায় অ্যাজ এটার সলিবিলিটি বেশি এবং এটা প্রেশার ডিফারেন্সটা ক্রিয়েট হওয়ার জন্য যেটা টাইম লাগবে সেরকমও লাগে না, জাস্ট 1 মিলিমিটার অফ মার্কের প্রেশার ডিফারেন্স হলেই কিন্তু ইজিলি এটা ডিফিউজ হওয়া শুরু করে দেয়। অ্যাজ ওই যে আমরা ডিফিউশন কোএফিসিয়েন্টটা পেয়েছিলাম যে 20 টাইমস গ্রেটার, তাই সেই হিসাবে আমরা হিসাব করে বলতে পারি যে অক্সিজেনের যদি হচ্ছে গিয়ে 21 হয় তাহলে এটার 20 গুণ, তার মানে 400 থেকে 450 মতো হচ্ছে আর কি। এক্সারসাইজের সময় এটা যদি 65 হয় তাহলে এটার 20 গুণ, দ্যাট মিনস 1200 থেকে 1300 মধ্যে পড়তেছে, জাস্ট এটা আমরা মাল্টিপ্লাই করে বলেছি। এবার আসছি আমরা অক্সিজেনের ডিফিউজিং ক্যাপাসিটিটা কীভাবে মেজার করি। মেইনলি অক্সিজেনের ডিফিউজিং ক্যাপাসিটি মেজার করার জন্য আমাদের লাগবে অ্যালভিউলার পার্শিয়াল প্রেশার অফ দ্য অক্সিজেন অ্যান্ড পার্শিয়াল প্রেশার অফ দ্য ক্যাপিলারি ব্লাড, দুইটার মধ্যে প্রেশার আছে কতটুকু এবং ব্লাড কতটুকু আপটেক করতেছে, এই টোটাল 3টে জিনিস দিয়ে আমরা মেইনলি মেজার করে থাকি। এবং তার চেয়ে একটা ইজিয়ার মেথড হচ্ছে গিয়ে কার্বন মনোঅক্সাইড দিয়ে করা। এটা টোটাল মেথডসটা মেইনলি আমাদের লাগবে না, জাস্ট এটা আমরা কার্বন মনোঅক্সাইডের মাধ্যমে করতে পারি। অ্যাকচুয়ালি কার্বন মনোঅক্সাইডটা তো হচ্ছে অনেক ইজিলি হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করে, তাই এটার অ্যাকচুয়ালি মানে এটা জাস্ট একটু ব্রিদ ইন করলেই এটা কিন্তু সাথে সাথে বাইন্ড করে যায়, ওভাবে করে কিন্তু আমাদের প্রেশারটা আর কি ইনক্রিজ করে না আর কি। দেন এটার ডিফিউজিং যে ক্যাপাসিটিটা কার্বন মনোঅক্সাইডের সেই ডিফিউজিং ক্যাপাসিটিটাকে আমরা 1.23 দিয়ে আর কি মাল্টিপ্লাই করে ফেলি, কারণ হচ্ছে গিয়ে মানে অক্সিজেনের ডিফিউশন কোএফিসিয়েন্টটা এটার চাইতে 1.23 গুণ বেশি, সেই হিসেবে নর্মাল কার্বন মনোঅক্সাইডে পাওয়া যায় 17 মিলিলিটার, দেন এটাকে 1.23 দিয়ে মাল্টিপ্লাই করলে 21টা চলে আসে। আবার একটু আগে আমরা যেটা পড়লাম যে ভেন্টিলেশন পারফিউশন রেশিও, সেটা সম্পর্কে আমরা জানবো। প্রথমত এখানে যেটা বলেছে কিছু ফ্যাক্টরসগুলো সম্পর্কে, যে আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন অ্যান্ড পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটাকে মেনটেন করার জন্য কী কী দরকার, আমাদের অ্যালভিউলার ভেন্টিলেশনটা কতটুকু হচ্ছে এবং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড কতখানি ট্রান্সফার হচ্ছে। অ্যালভিউলার ভেন্টিলেশন যদি বাড়ে অবভিয়াসলি আমাদের অক্সিজেনের প্রেশারটা বাড়তে থাকবে এবং কার্বন ডাইঅক্সাইডের পার্শিয়াল প্রেশার কিন্তু কমতে থাকবে। তারপরে রেট অফ ট্রান্সফার, অক্সিজেন যদি বেশি পরিমাণে ট্রান্সফার হয় দ্যাট মিনস অ্যালভিউলাসের মধ্যে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কমবে এবং পালমোনারি ব্লাডের মধ্যে বাড়বে। ঠিক এই দুটো জিনিস দিয়ে মেইনলি কিন্তু মেজার করা হয়ে যাচ্ছে। এই যে ভেন্টিলেশন পারফিউশন রেশিও, অর্থাৎ ভেন্টিলেশনটাকে যদি আমরা অ্যালভিউলার ভেন্টিলেশনটাই VA এবং পারফিউশনটাকে কিউ দিয়ে প্রকাশ করি, তাহলে এটা আমরা VA/Q দ্বারা প্রকাশ করি। এখন আমার অ্যালভিউলার ভেন্টিলেশন আছে, অর্থাৎ একদম নর্মালি ঠিকঠাক মতো চলতেছে, কিন্তু ওইখানে যে পালমোনারি ক্যাপিলারিগুলো ছিল সেগুলো সব বন্ধ, সেগুলো সব ক্লোজ, সেখানে কোনো ব্লাড আসতেছে না, কোনো ব্লাড সাপ্লাই নেই, তাহলে কোনো গ্যাস কি এক্সচেঞ্জ হবে? কোনো ধরনের কিন্তু গ্যাসেস এক্সচেঞ্জ হবে না। তার মানে কি এটার কোনো একটা ফ্র্যাকশনের নিচে যদি 0 থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? ইনফিনিটি বলবো না। আবার আমার পুরা পারফিউশন আছে, একদম ঠিকঠাক মতো পারফিউশন হচ্ছে, বাট আমার অ্যালভিউলার ভেন্টিলেশন নাই, তার মানে আলটিমেটলি কি ভেন্টিলেশন পারফিউশন কত? 0। এখন এই ধরনের জিনিসগুলো কখন হবে? আমাদের নর্মালি যে বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলো আছে, যেমন কোনো একটা অ্যালভিউলাস ঠিকমতো ভেন্টিলেটেড হচ্ছে বাট সেখানকার যে ক্যাপিলারিটা ছিল সেটা ডিস্ট্রয় হয়ে গেছে বা সেটার কোনো ব্লাড ফ্লো নাই, তখন কি হবে? আমার কিন্তু ভেন্টিলেশন পারফিউশন রেশিও নাই বলতে গেলে, কারণ কিউ এখানে হচ্ছে গিয়ে কোনো ব্লাড ফ্লো না থাকার কারণে ইনফিনিটি, কোনো ধরনের এখানে কোনো গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে না, তার মানে এই অ্যালভিউলাসের মধ্যে যে অক্সিজেনটা আসতেছে সেটা ওয়েস্টেড হয়ে যাইতেছে। তার মানে এটা আমাদের কিসের মতো একটা বিহেভ করতেছে? এটা কিন্তু আমাদের একটা ডেড স্পেসের মতো বিহেভ করতেছে, ফিজিওলজিক্যাল ডেড স্পেস। আবার আমার কোনো একটা অ্যালভিউলার ভেন্টিলেশন হচ্ছে না বাট সেখানে আমার ঠিকই কিন্তু পারফিউশন আছে, তার মানে ওই জায়গার ব্লাডটা কিন্তু অক্সিজেনেটেড হচ্ছে না। সেটা তাহলে কি হিসেবে বিহেভিয়ার করতেছে? সেটা একটা ফিজিওলজিক্যাল শান্টের মতো কাজ করতেছে, যে আমার লাংসের মধ্যে ব্লাড আসছে বাট সেটা অক্সিজেনেটেড না হয়েই চলে যাচ্ছে। এবারে আমরা আসি, আমরা যে একটু আগে পড়লাম যে VA/Q = 0 হলে তখন আমাদের পার্শিয়াল প্রেশারগুলোর অবস্থা কী হবে এবং VA/Q = ইনফিনিটি হলে। প্রথমত VA/Q = 0 হলে অর্থাৎ অ্যালভিউলার ভেন্টিলেশন নাই, তার মানে নতুন কোনো অক্সিজেন আসতেছে না, তখন কি হবে? অ্যালভিউলাসের যেটুকু এয়ারগুলো থাকবে সেই এয়ারগুলো ইকুইলিব্রিয়ামে চলে যাবে উইথ ব্লাড অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইডের সাথে, বিকজ তখন যেটুকু এয়ার বাকি ছিল সেগুলো ডিফিউশন হয়ে যাবে। ফলে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন নর্মাল আমাদের ক্যাপিলারিতে যেটা থাকে সেটার সমান হয়ে যাবে, অর্থাৎ 40 মিলিমিটার অফ মার্কারি, এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড হয়ে যাবে 45 মিলিমিটার অফ মার্কারি। অ্যাজ নতুন কোনো এয়ার আসতেছে না, তার মানে অবভিয়াসলি অক্সিজেনের প্রেশারটা কমতে থাকবে এবং কার্বন ডাইঅক্সাইডের প্রেশারটা বাড়তে থাকবে।
এবং যখন আমাদের পালমোনারি ব্লাডের সমান হয়ে যাবে তখন তার কোনো ডিফিউশন হবে না। এরপরে যখন আসে হচ্ছে ইনফিনিটি হয়ে যাবে, অর্থাৎ কোনো ধরনের কোনো পারফিউশন নাই এবং কি আসতেছে, অক্সিজেন আসতেছেই। তার মানে অ্যালভিউলাসের মধ্যে কিন্তু অক্সিজেনের প্রেশারটা বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে এমন একটা অবস্থা হবে এটা আমাদের হিউমিফাইড ইন্সপায়ার্ড এয়ারের সমান হবে, কারণ কোনো কিছু তো ডিফিউজ হচ্ছে না। আমাদের হিউমিফাইড এয়ার থেকে কেন অ্যালভিউলার এয়ারে অক্সিজেনের প্রেশারটা কমে, কারণ এটা ডিফিউশন ঘটতে থাকে। বাট যখন কোনো পারফিউশন হবে না তখন তো কোনো ডিফিউশন হবে না এবং কার্বন ডাইঅক্সাইডের প্রেশারটা কমতে থাকবে, কারণ ব্লাড থেকে তো আমার নতুন করে কোনো কার্বন ডাইঅক্সাইড আসতেছে না। আমার যেটুকু কার্বন ডাইঅক্সাইড অ্যালভিউলাসের মধ্যে ছিল আমাদের অ্যালভিউলার ভেন্টিলেশনের সময় এক্সপিরেশনের মধ্যে সব বের হয়ে গিয়ে আলটিমেটলি সেটা জিরোতে পৌঁছে যাবে। এবং যখন আমাদের এটা নর্মাল, অর্থাৎ এটার মধ্যে একটা ব্যালেন্স মেনটেন হচ্ছে, তখন আমাদের নর্মাল যে প্রেশারটা থাকার কথা অর্থাৎ পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হবে 104 মিলিমিটার অফ মার্কারি এবং কার্বন ডাইঅক্সাইডের প্রেশার হবে 40 মিলিমিটার অফ মার্কারি। এবার আসে ডায়াগ্রামটা। এখানে দেখো আমি যে তিনটা কন্ডিশনের কথা বলেছিলাম, যখন VA/Q ইকুয়াল টু 0, যখন নর্মাল, যখন ইনফিনিটি। এই যে যখন 0 অর্থাৎ অ্যালভিউলার ভেন্টিলেশন অনেক VA/Q ইকুয়াল টু 0 যখন কোনো অ্যালভিউলার ভেন্টিলেশন নাই তখন কত, যখন নর্মাল, দ্যাট মিনস অ্যালভিউলার ভেন্টিলেশন হচ্ছে আস্তে আস্তে প্রেশার বাড়তেছে, এবং যখন শুধু অ্যালভিউলার ভেন্টিলেশন হচ্ছে এবং কোনো ধরনের পারফিউশন নাই তখন এটা ম্যাক্সিমাম লেভেলে পৌঁছায় গেছে। এবার আসি ফিজিওলজিক্যাল শান্টের যে কথাটা বলা হয়েছিল, আগে শান্ট সম্পর্কে আবার একটু মনে করাই। সেটা হচ্ছে নর্মালি আমাদের মানে যখন অ্যালভিউলাসের প্রেশার কত থাকে 104 মিলিমিটার অফ মার্কারি এবং সেটা ডিফিউজ হতে হতে আমাদের যখন ক্যাপিলারি ব্লাডের মধ্যে 104 মিলিমিটার অফ মার্কারি কিন্তু হয়ে যায়। বাট এটা যখন আমাদের লেফট অ্যাট্রিয়ামের মধ্যে চলে আসে তখন প্রেশারটা হয়ে যায় 95 মিলিমিটার অফ মার্কারি। তাহলে কেমন ঘটনা ঘটলো যে কারণে আমার অক্সিজেনের প্রেশারটা কমে গেল? অ্যাকচুয়ালি আমাদের লাংসের দুই ধরনের আর্টারি সাপ্লাই থাকে, একটা হচ্ছে গিয়ে ব্রঙ্কিয়াল আর্টারি সাপ্লাই, একটা হচ্ছে পালমোনারি আর্টারি সাপ্লাই। ব্রঙ্কিয়াল আর্টারি সাপ্লাইতে মেনলি কন্ডাক্টিং পার্টে, ব্রঙ্কিয়াল আর্টারি ক্যাপিলারিতে ডিভাইড হয়ে ব্রঙ্কিয়াল ভেইন তৈরি করে। আমরা জানি আমাদের সকল ভেনাস সিস্টেম এক্সেপ্ট পালমোনারি ভেইনটা কোথায় যাওয়ার কথা, রাইট অ্যাট্রিয়ামে যাওয়ার কথা। বাট এই ব্রঙ্কিয়াল ভেইনটা ডিরেক্টলি পালমোনারি ভেইনে ড্রেন করে ফেলে। ব্রঙ্কিয়াল ভেইনের যে ব্লাডটা সেটা কি অবভিয়াসলি ডিঅক্সিজেনেটেড, তাহলে পালমোনারি ভেইনের মধ্যে ডিঅক্সিজেনেটেড অ্যান্ড অক্সিজেনেটেড ব্লাডের একটা অ্যাডমিক্সচার ঘটে, ফলে আমাদের পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনটা কমে গিয়ে 95 মিলিমিটার অফ মার্কারি হয়ে যায়। ওই যে পালমোনারি ভেইনের মধ্যে ব্রঙ্কিয়াল ভেইনের যে ব্লাডটা আছে ওটা ওই সেই 2% অফ দ্য ব্লাড, যেটাকে আমরা বলে থাকি ফিজিওলজিক্যাল শান্ট। এখন আমাদের এই VA/Q এর মধ্যে ফিজিওলজিক্যাল শান্টটা কখন আসতেছে? যখন আমাদের কোনো ধরনের অ্যালভিউলার ভেন্টিলেশন হচ্ছে না, অর্থাৎ VA/Q ইকুয়াল টু যখন 0 হচ্ছে তখন আমাদের পালমোনারি, যেহেতু ক্যাপিলারি থেকে ব্লাডটা কোথায় যাবে, পালমোনারি ভেইনের মধ্যে যাবে এবং ব্লাডটা অক্সিজেনেটেড হয় না, ডিঅক্সিজেনেটেড হয়েছে, অর্থাৎ এখানে ফিজিওলজিক্যাল শান্ট ঘটছে। বা আমাদের VA/Qতে যদি নর্মালের চেয়ে কম থাকে, কম কখন হতে থাকবে? যখন VA কম হবে অর্থাৎ অ্যালভিউলার ভেন্টিলেশনটা কম হতে থাকবে তখন অবভিয়াসলি ব্লাড কী হতে থাকবে, ডিঅক্সিজেনেটেড অবস্থায় বেশি পরিমাণে থাকতে থাকবে, মানে অক্সিজেনেশনটা কম হবে, অর্থাৎ একটা অ্যাডমিক্সচার হবে আর কি। যখন পালমোনারি ভেইনের মধ্যে যেতে থাকবে তখন আমরা ওই ব্লাডগুলোকে বলবো শান্টেড ব্লাড। And the greater the physiological shunt, the greater the amount of blood that fails to be oxygenated as it passes through the lungs. শান্ট ব্লাড যত পরিমাণে শান্ট হবে অবভিয়াসলি ব্লাডটা তত কি ডিঅক্সিজেনেটেড ব্লাড গেছে, তাই না? অক্সিজেনেশন কম হয়েছে। এবার আসে ফিজিওলজিক্যাল ডেড স্পেস। এটা কখন? যখন VA/Q ইজ গ্রেটার দেন নর্মাল, নর্মালের চেয়ে বেশি। কখন বেশি হবে? যখন আমাদের এই এটা বেশি অর্থাৎ অ্যালভিউলার ভেন্টিলেশনটা বেশি বাট কিউটা কম, তাই তো? অ্যালভিউলার ভেন্টিলেশন বেশি বাট পারফিউশন কম, অর্থাৎ আমরা অ্যালভিউলাসের মধ্যে প্রচুর পরিমাণ অক্সিজেন আছে কিন্তু সেই অনুযায়ী ব্লাড নাই, যার ফলে কী হবে, অ্যালভিউলাসের মধ্যে যে অক্সিজেনটা থাকে সেই অক্সিজেনটা কি ওয়েস্টেড হতে থাকবে। বা যখন আমার একদমই পারফিউশন থাকবে না তখন আমার অ্যালভিউলাসের মধ্যে অক্সিজেন আসছে বাট সেটা কোনো কারণে পাস হয়নি। তার মানে কি আমাদের নর্মাল অ্যানাটমিক্যাল ডেড স্পেসে যেটাতে অক্সিজেনেটেড এয়ার কিন্তু আসে বাট সেটার কোনো এক্সচেঞ্জ হয় না, সেটাকে একটা অ্যানাটমিক্যাল ডেড স্পেস। এখানে অ্যালভিউলাসেও কি হচ্ছে, কোনো এক্সচেঞ্জ হচ্ছে না, তার মানে কি এটা একটা ফিজিওলজিক্যাল ডেড স্পেস হিসেবে কাজ করতেছে। একটু আগে যে দুটো ঘটনা আমরা বলেছিলাম এটা আমাদের নর্মালি কোনো একটা ডিজিজ কন্ডিশনে হওয়ার চান্স হয়ে থাকে, যেমন হচ্ছে আমাদের এমফাইসেমাতে হচ্ছে অ্যালভিউলার ওয়ালগুলো ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে আর কি। দ্যাট মিনস আমার তখন ওই অ্যালভিউলাসের মধ্যে কিন্তু কোনো ভেন্টিলেটেড ব্লাড আসতেছে না বাট সেখানে আমাদের আর্টারিটা ঠিকই আছে, ঠিক এরকম বিভিন্ন ডিজিজ কন্ডিশনগুলোতে হয় বাট আমাদের নর্মালিও কিন্তু হতে পারে আর কি। দ্যাট মিনস আপার লোব অ্যান্ড লোয়ার লোবের মধ্যে কীরকম সে ব্যাপারটা, আমরা যখন নর্মাল আপরাইট পজিশনে থাকতেছে আর কি, পালমোনারি capillary blood flow and alveolar ventilation is considerably less in the upper part of the lung than in the lower part. এবং পালমোনারি ব্লাড ফ্লোটা যতখানি মানে
যত বেশি পরিমাণে কমবে অ্যালভিউলার ভেন্টিলেশনটা কিন্তু তত বেশি পরিমাণে কমবে না। অর্থাৎ আমরা বলতে পারি আমাদের ব্লাড ফ্লোটা কমে গেছে। ব্লাড ফ্লো অর্থাৎ কিউ এর ভ্যালুটা কমে গেছে। কিউ এর ভ্যালুটা কমে যাওয়া মানে এটা কি, আমাদের এই ভিএ বাই কিউ এর ভ্যালুটা আস্তে আস্তে বেশি পরিমাণে অর্থাৎ বাড়তেছে। ভিএ বাই কিউ এর ভ্যালুটা বাড়া মানে কি, এটা একটা ফিজিওলজিক্যাল ডেড স্পেসের মতো বিহেভ করা, তাই তো। এরপরে আমাদের বটম অফ দ্য লাঙে ব্লাড ফ্লোর চাইতে কিন্তু ভেন্টিলেশনটা একটু বেশি পরিমাণে থাকে। তার মানে ওইখানে কী ঘটার চান্স বেশি হতে পারে, যেহেতু আমার এখানে ভেন্টিলেশনটা একটু বেশি পরিমাণে, তাহলে সেখানে একটা ফিজিওলজিক্যাল শান্ট ঘটতে পারে। ব্লাড ফ্লোটা ওই রকম অনুপাতে নাই যে পরিমাণে আমার প্রচুর পরিমাণে ভেন্টিলেশন হচ্ছে, ব্লাড ফ্লোটা এখানে একটু কম। তার ফলে আমি একটু ভুল বলেছি, সেটা হচ্ছে বটম অফ দ্য পার্টে আমাদের ভেন্টিলেশনটা একটু কম, আর আপার পার্টে আমাদের পারফিউশনটা কম থাকে। আপার পার্টে পারফিউশনটা কম থাকায় দ্যাট মিনস ভিএ বাই কিউ এর ভ্যালু কম মানে ভিএ বাই কিউ বেশি হবে, দ্যাট মিনস সেই জায়গাটা ফিজিওলজিক্যাল ডেড স্পেসের মধ্যে বিহেভ করবে। আর এখানে ভি এটা কম, অর্থাৎ আমাদের ভিএ বাই কিউ এর ভ্যালুটা নর্মালের চাইতে কমের দিকে যাবে, তার মানে ওইখানে ফিজিওলজিক্যাল শান্টটা বেশি পরিমাণে ঘটবে। এই যে একটু আগে যে এমফাইসেমার কথা বললাম, এমফাইসেমাতে অ্যালভিউলার ওয়ালগুলো ডিস্ট্রয়েড হয়ে যাচ্ছে, তাই না? তো যদি এটা ডিস্ট্রয়েড হয়ে যায় তখন আলটিমেটলি আমাদের কিন্তু ভিএ বাই কিউ অবভিয়াসলি তখন ভিএ দ্যাট মিনস অ্যালভিউলার ভেন্টিলেশন এতে কিছু এটা কিসের দিকে আগাইতে থাকবে, জিরোর দিকে আগাইতে থাকবে। এবং কিছু এরিয়া অন্যান্য ডিজিজের ক্ষেত্রে যেটা হয় যে অ্যালভিউলার ওয়ালগুলো ডিস্ট্রয়েড হয় নাই, বাট আমাদের ব্লাড ফ্লো দ্যাট মিনস ওখানে ব্লাড ফ্লো বা ক্যাপিলারিগুলো অবস্ট্রাক্টেড হয়ে গেছে, সেখানে ওইটা কিসের মতো বিহেভ করবে, যে ভিএ বাই কিউ যখন ইনফিনিটির দিকে গেছে সেই দিকের মতো বিহেভ করবে। এই ছিল, দেখো ঘুরে ফিরে এসে একই কথাবার্তাগুলোই। এই চ্যাপ্টারটা শেষ। কারো যদি কোনো কোশ্চেন থাকে অবভিয়াসলি কমেন্ট বক্সে করো। ধন্যবাদ সবাইকে।